সামান্থা, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। আপনাকেও ধন্যবাদ আমন্ত্রণ জানানোর জন্য। আচ্ছা, আমরা শুনি মানে এনসিপির নেতা নেত্রীরা নাকি অনেক টাকা পয়সা কামায় ফেলছে। আপনি দেখলাম আমাদের অফিসে আসলেন হেঁটে, কেন? আপনার গাড়িটা কই? আর আসলে এত গাড়ি, মানে এত গাড়ির মধ্যে মাঝে মাঝে মনে হয় যে হেঁটে চলাচল করার অভ্যাস করা উচিত। এই জন্য আমার ওজনও বেড়ে যাচ্ছে, এই জন্য হেঁটে আসছি। কিন্তু বিষয়টা হচ্ছে যে আসলে আমি হেঁটে আসিনি, আমি তো রিক্সা দিয়ে আসছি, আপনাদের ওই সামনে থেকে একটু রিক্সা নিয়ে আসছি। আর এনসিপির নেতা নেত্রীদের সম্পর্কে যেগুলো ছড়ানো হয়, একবার আমার সম্পর্কে একটা ভিডিও আসছিল যে আমার বাসা থেকে স্বর্ণালংকার এবং টাকা, প্রচুর টাকা উদ্ধার করছে। সো এটা আমি জানতে পারি হচ্ছে যখন রিউমার স্ক্যানার ওইটাকে ডিবাঙ্ক করছে, ওই ডিবাঙ্কটা আমি দেখছি। কিন্তু এটা ঢাকায় অত ছড়ায় নাই, কিন্তু আমি দেখলাম যে আমার শ্বশুর বাড়িতে অনেক বেশি ওটা ছড়াইছে এবং অনেকে বিলিভও করছে। সো এইগুলো জবাব টবাব দিতে হয়েছে আর কি। তো ওগুলো কি আপনার স্বর্ণালঙ্কার ছিল না শ্বশুর বাড়ির থেকে না, ওটা তো রিউমার স্ক্যানার ডিবাঙ্ক করছে। ওটা কোন ক্যাসিনো সম্রাটের যেন ভিডিও ছিল, ওইটা আমার হিসেবে চালাই দিচ্ছে আর কি। এখন চালাই দেন চলতেছে না। বাংলাদেশের রাজনীতিতে গত কয়েক মাস ধরে বেশ কয়েকটি শব্দ বহুল চর্চিত আর ব্যবহৃত, যেমন গণপরিষদ নির্বাচন, পিআর পদ্ধতিতে নির্বাচন, আপার হাউস, লোয়ার হাউস, এমনকি শাপলা প্রতীক নিয়েও চলছে অনেক আলোচনা। আমরা এই বিষয়ে একটু আলাপ করতে চাই। প্রিয় দর্শক, শাপলা প্রতীক নিয়ে জাতীয় নাগরিক পার্টি, ন্যাশনাল সিটিজেন পার্টি, তারা এই শাপলা প্রতীকটি চাচ্ছে তাদের নির্বাচনী প্রতীক হিসেবে, তবে তা নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। এর বাইরেও রাজনীতির আরও যত হালচাল, সব কিছু নিয়ে একটু আলাপ করতে চাই। আমাদের আজকের নিউজ অ্যান্ড নয়েজে আলাপের অতিথি ন্যাশনাল সিটিজেন পার্টি, জাতীয় নাগরিক পার্টির সিনিয়র জয়েন্ট কনভেনর সামান্থা শারমিন। শাপলার প্রসঙ্গে প্রথম আসি। আজকে দেখলাম সকালে নির্বাচন কমিশন থেকে বলা হচ্ছে যে এনসিপির চাহিত প্রতীক শাপলা, কিন্তু যেহেতু তাদের বিধিমালায় শাপলা নাই, এই জন্য এটা তারা দিতে পারতেছে না। ফলে 19 তারিখের মধ্যে আপনাদেরকে জানাতে বলেছে যে অন্য কোনো প্রতীক, আর যদি না জানায় জাতীয় নাগরিক পার্টি, সেক্ষেত্রে নির্বাচন কমিশন স্বীয় পদ্ধতিতে প্রতীক বরাদ্দ করবে। আমার প্রশ্ন হচ্ছে, শাপলা নিয়ে কেন আপনাদের এই এত রিজিড অবস্থান? মানে হোয়াট ইজ অ্যাবাউট শাপলা? ইটস নট অ্যাবাউট শাপলা। ইটস নট অ্যাবাউট শাপলা। শাপলা কিছু না, ধরেন শাপলা আমাদের লাগবে না, ঠিক আছে, ধরেন এটাই সত্য। কিন্তু বিষয় হচ্ছে যে এখানে আপনি একটা অযৌক্তিক কাজ রাষ্ট্রীয়ভাবে তো চাপায় দিতে পারেন না কারোর উপর। অযৌক্তিক স্বৈরতান্ত্রিক কোনো বিষয় কারোর উপর চাপায় দেওয়া যায় না। এটা রাজনৈতিক দলগুলোর উপরও চাপায় দেওয়া যায় না। এটা তাদের যে নাগরিক অধিকার, রাজনৈতিক অধিকারকে ক্ষুণ্ণ করে। এখন ইসি যে পজিশনে গেছে, যে আপনারা দেখেছেন, আপনারা সবাই ফলো করেছেন, ইসিজি পজিশনে গেছে, এখানে বারবার আমরা যুক্তি খণ্ডন করেছি। যুক্তি খণ্ডন করলে একটা পর্যায়ে তারা কিন্তু মানে হতাশ হয়ে বলতেছে যে আর যুক্তি ব্যাখ্যা দিতে পারবো না। তাহলে খুব পজিশনটা তাদের কাছ থেকে খুবই ক্লিয়ার যে তারা এই পজিশনটাই রাখবে এবং তাদের এক ধরনের ইগোয়েস্টিক জায়গা তৈরি হয়েছে আমার কাছে মনে হয়েছে। এখন শাপলা তো আমরা মানে এমন না যে শাপলাকে আমরা খুব খুব অ্যাডভার্টাইজ করে এই জায়গাটা তৈরি করেছি। শাপলা এজ এ মার্কা আমাদের জন্য পাবলিক পছন্দ করেছে। এখন জনমানুষের একটা পছন্দের দাবি একটা রাজনৈতিক দলের থাকতেই পারে। রাজনৈতিক দল তো তার জনগণের মতামত অনুযায়ীই চলবে, এটাই তো স্বাভাবিক। কিন্তু আমরা যখন ওই যে সার্ভে করেছিলাম আমাদের পার্টি করার আগে, সেখানেও শাপলাই উঠে এসেছে। এখন আমরা যখন পদযাত্রায় গিয়েছি তখনও মানুষ শাপলাকে অ্যাকসেপ্ট করেছে। এখন এই জিনিসটা তো আমাদের পক্ষ থেকে তৈরি করার কোনো দাবি না। আমি যেটা গতকালও বলেছি, আজকেও বলছি যে এটা একটা জিরো কস্ট ক্যাম্পেইন ছিল আমাদের। আমরা শাপলা আমাদের প্রতীক হিসেবে এটা মাঠে বলার জন্য আমরা 1 টাকাও ব্যয় করিনি, 1 টাকাও ব্যয় করিনি, কিন্তু এটা পাবলিক অ্যাকসেপ্ট করেছে। আমি ধারণা করি এই যে একটা নতুন রাজনৈতিক দল এইভাবে একটা প্রতীককে এইভাবে জনপ্রিয় করে তুললো, এবং শাপলা এবং এনসিপি ছাত্রদের দল, এটা একেবারে সাইমultaneously প্রতিশব্দ হিসেবে ব্যবহৃত হচ্ছে, এইটা অনেকের কাছে অশনি সংকেত মনে হচ্ছে। যেহেতু ছাত্রদের দলটি নতুন স্ট্যাবলিশমেন্টের কথা বলে, পুরাতন স্ট্যাবলিশমেন্টকে ভেঙে দেওয়ার কথা বলে, তাহলে পুরাতন স্ট্যাবলিশমেন্ট চাইবে না যে এটা জনপ্রিয় কোনো প্রতীকের মাধ্যমে তাদের জনপ্রিয়তা আরও বাড়ুক এবং পাবলিক অ্যাকসেপ্টেন্স তৈরি হোক। আমার মনে হয় এটা একটা ইস্যু। পুরনো এস্টাবলিশমেন্ট তো বিদায় নিয়েছে। আপনি একটা শব্দ ব্যবহার করলেন, স্বৈরতান্ত্রিক নিয়ম চাপিয়ে দেওয়ার বিষয়। স্বৈরতন্ত্র তো বিদায় নিয়েছে, স্বৈরাচারের পতন হয়েছে, তাহলে আপনাদের এই অবস্থান কেন, মানে এই ভাবনা কেন? নো, এটা কাঠামোবদ্ধভাবে এটা বিদায় নেয়নি। আপনি কয়েকটা মানুষকে চলে যেতে দেখেছেন, মানুষ তার সিস্টেম সহ চলে যায় নাই। এই মানুষগুলো এই সিস্টেমের দ্বারাই মানুষকে জুলুম করেছে এবং খুন করেছে, গুমের শিকার করেছে, আরও টাকা পাচার করেছে, আরও নানান ধরনের অপরাধ। এই অপরাধের ফিরিস থেকে আর সময় নষ্ট করতে চাই না। কিন্তু বিষয়টা হচ্ছে এখানে স্বৈরতান্ত্রিক কাঠামো, এটা কাঠামোর মধ্যে দিয়ে তো এই ফ্যাসিজম চলেছে।
তাহলে এই কাঠামোকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। এই কাঠামোটা পূর্বেরটাই বর্তমান আছে। আপনার কাঠামো আসলে তৈরি হয় কি দিয়ে? তৈরি হয় প্রধানত আইন দিয়ে, এবং প্রতিষ্ঠানগুলো যেভাবে তৈরি হয় সেই প্রতিষ্ঠান মারফত আবার কিছু আইন তৈরি হয়, আবার কিছু স্পেশাল অ্যাক্ট আছে সেটা দিয়ে তৈরি হয়, আদালত কেন্দ্রিক কিছু কাঠামো তৈরি হয়। মোটামুটি আইন এবং সামাজিক যে ব্যবস্থা সেইটা দিয়ে, রাজনৈতিক ব্যবস্থা এটা দিয়ে আসলে একটা স্ট্যাবলিশমেন্ট তৈরি হয়। এবং আইডিয়ার জায়গা থেকেও স্ট্যাবলিশমেন্টটা তৈরি হয়। যেমন ধরেন মুক্তিযুদ্ধ শুধুমাত্র আওয়ামী লীগ করেছে, এটা একটা কালচারাল স্ট্যাবলিশমেন্টের অংশ। এবং এই স্ট্যাবলিশমেন্টকে কাজে লাগিয়ে, মানে এই ন্যারেটিভকে কাজে লাগিয়ে তো অনেক কিছু করা হয়েছে, অনেক ন্যারেটিভ উৎপাদন করা হয়েছে, অনেক কিছু মানে প্রতিষ্ঠান তৈরি করা হয়েছে শুধুমাত্র আওয়ামী লীগ ৭১-এর একমাত্র ঝান্ডাধারী এটা বলে। সো এইটা যখন আপনি বলেন যে মুক্তিযুদ্ধ আমার, তাহলে কিন্তু কালচারাল স্ট্যাবলিশমেন্টটা সে যেটা তৈরি করছে এটা তার থাকে না, তাহলে এটা তখন আপনার হাতে চলে আসে। তার আমরা যখন বলি যে নতুন স্ট্যাবলিশমেন্টের কথা, বা এই নতুন মানে স্ট্যাবলিশমেন্টের বাইরে আসলে মানুষকে ভাবতে পারতে হবে বাংলাদেশে। কিন্তু এই আপনি যে ন্যারেটিভের কথা বলছেন তার কাউন্টার ন্যারেটিভ তৈরি করার জন্য কিংবা নিউ ন্যারেটিভ তৈরি করার জন্য, ধরেন আপনাদের দলের প্রধান তিনি যখন আইসিটি উপদেষ্টা ছিলেন তখনও তো আমরা সেই যে আইসিটির আইনগুলোর কথা বলি যেগুলো কালো আইন অনেকে বলে, সেগুলো তো বাতিল করতে দেখিনি। একটা অধ্যাদেশ হয়েছে, সেই অধ্যাদেশে অসংখ্য ধারা ছিল যে ধারাগুলো মানুষের মত দমন করার জন্য যথেষ্ট। তিনি যখন সেই ক্ষমতার চেয়ারে ছিলেন তখনও তো তিনি এগুলো করেননি। মানে তাহলে কাউন্টার ন্যারেটিভ নিউ ন্যারেটিভ কিভাবে তৈরি করবেন আপনারা? প্রথমত শুধুমাত্র আইনের পালাবদল দিয়ে এটা আসলে সলভ হয় না। এটা পুরো রাজনৈতিক সিস্টেমটাকে পরিবর্তন করতে হয়। আপনার সাংবিধানিক সংকট থাকলে সেগুলোকে দূর করতে হয়। আপনার যদি আইনি বিচার ব্যবস্থার যদি স্বাতন্ত্র্য না থাকে এবং সেটা যদি রাজনৈতিক দলের উপর নির্ভরশীল হয়, তাহলে ওগুলোকে দূর করতে হয়। এটা টোটাল ব্যবস্থার উপরে ডিপেন্ড করে। আর নাহিদ ইসলামের যে অংশটা বলেছেন, প্রথমত আমি বলি যে নাহিদ ইসলাম যদি মানে তার সরকারের একটা চরিত্র আছে, আবার ওনার কিন্তু একটা পার্টিগত চরিত্র আছে। যখন আপনি এই বিষয়গুলো জানতে চাইবেন তখন তার পক্ষ থেকে কি বক্তব্য, এইটা হচ্ছে সবচাইতে ক্রেডিবল বক্তব্য হবে। দ্বিতীয়ত এই উনি সরকারে ছিলেন সম্ভবত 5 মাস, 7 মাস। 7 মাসের মতো এই সময় আসলে উনি কি করেছেন এটা ফিরিস্তি অবশ্যই জনগণ ওনার কাছে জানতে চাইবে। তাতে করে এটা আমার কাছে মনে হয় যে অ্যাকাউন্টেবিলিটি আরো বেশি নিশ্চিত হয়। এবং কেন পারা গেল না, এখন আমরা দেখছি যে এখনকার যে তথ্য উপদেষ্টা যিনি আছেন উনিও অনেকগুলো প্রবলেমের কথা বলছেন, এখন অনেক কিছু আসছে। এবং এটাও কিন্তু বাংলাদেশে নতুন যে মন্ত্রীরা যদি কাজ করতে না পারেন তাহলে যে ওনাদের এসে বলে দেওয়া যে এই কারণে পারি নাই, এটাও কিন্তু এক ধরনের অ্যাকাউন্টেবিলিটি নতুনভাবে তৈরি করবে বলে আমার ধারণা। না, মাহফুজ আলমের সেই বক্তব্য নিয়ে যথেষ্টই আলোচনা হয়েছে এবং এই ভাবনাটাও নতুন যে একজন উপদেষ্টা তিনি চেয়ারে থেকেই বলছেন যে তিনি কাজ করতে পারছেন না বিভিন্ন কারণে। আমি আবার একটু শাপলার প্রতীকে ফিরি। যদি শেষ পর্যন্ত আমি হাইপোথেটিক্যালি যদি ধরে নিই আপনারা শাপলা পেলেন না, তখন কি হবে? মানে আপনি যেইভাবে নির্বাচন কমিশনকে আপনারা দেখছেন, যদি শাপলা নাই দেয়, আপনাদের সেই অভিযোগ মেনে নিয়ে যদি বলি, তাহলে কি হবে? না দেখেন, এখানে শাপলা না দেওয়ার বিষয়টাকে একটা প্রতীক আমরা আবদার করেছি, তারা দিচ্ছেন না, এই পর্যায়ে অনেক সময় ন্যারেটিভটা চলে যায়। কিন্তু আমি বলতে চাই ব্যাপারটা এরকম না। এখানে শাপলা দিচ্ছে না, এটা কোন কোন পরিপ্রেক্ষিতে এই পর্যন্ত আসলো। নির্বাচন কমিশন, আমি আগেও বলেছি এখনো বলছি, নির্বাচন কমিশনটা একটা অবৈধ কমিশন। এখন কেন অবৈধ কমিশন? আপনি গণ অভ্যুত্থানের পরে পাবলিক স্পিরিটের জায়গা থেকে প্রত্যেকটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সংস্কার হবে, এটা হচ্ছে পাবলিক স্পিরিটের জায়গায় প্রয়োজনীয়। যেগুলো সাংবিধানিক প্রতিষ্ঠান, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, যেগুলো একেবারে রাষ্ট্রের মূলগত জায়গার সাথে কানেক্টেড, যেমন দুর্নীতি দমন কমিশন এবং নির্বাচন কমিশনের মতো প্রতিষ্ঠানগুলো, এগুলোকে মোটা দাগে রিফর্ম না করলে কখনোই আপনি সামনের দিকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় পা দিতে পারবেন না। এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার সবচাইতে গুরুত্বপূর্ণ অংশ তো নির্বাচনকে মনে করা হচ্ছে, এটা তো আমাদের ন্যারেটিভ না। ধরেন সবাই মিলেই, সব রাজনৈতিক দল মিলেই এটা বলছে যে এটা নির্বাচনটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমরা ধরেন এটাতে সামহাট অ্যাগ্রি করলাম। কিন্তু এই অ্যাগ্রি করার পরিপ্রেক্ষিতে কি দাঁড়ালো? নির্বাচন কমিশন মতো এরকম গুরুত্বপূর্ণ একটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে রিফর্ম করার কাজটা কি হয়েছে? এটা তো হয় নাই। তার মানে রিফর্ম করা ছাড়াই যেই প্রতিষ্ঠানটা 3টা অবৈধ ইলেকশন এবং 15 বছর মানুষকে গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত করার জন্য দায়ী, যদি আমি এককভাবে দায়ী বলি সেটা হয়তো অতিরঞ্জিত হবে না, তবে হ্যাঁ এটার মধ্যে আরও অনেক প্রতিষ্ঠান দায়ী, কিন্তু এটা অতিরঞ্জিত হবে না। এককভাবে সেই প্রতিষ্ঠানটা মাথা উঁচু করে দাঁড়াতে পারতো, কিন্তু নির্বাচন কমিশনকে কখনোই আমরা সেই ভূমিকা রাখতে দেখিনি। কিন্তু এখন নির্বাচন কমিশনার যারা কাজ করছেন তাদের অ্যাপয়েন্টমেন্ট তো পোস্ট 5 আগস্ট। এখন এখানে যদি বলি, এটা অনেকবারই বলেছি, আবারও বলছি, 2022 সালের একটা পাশ করা আইন আছে আওয়ামী লীগের, সেটা হচ্ছে প্রধান কমিশনার নির্বাচন কমিশনের নিয়োগ আইন এবং অন্যান্য কমিশনার নিয়োগ আইন 2022।
এই আইনের মারফতে যেভাবে কমিশনের নিয়োগ হয় সেই আইন দিয়েই কিন্তু কমিশনের নিয়োগ হয়েছিল এবং 2024 সালের নির্বাচন পরিচালিত হয়েছিল। এবং 2024 সালের নির্বাচনের মধ্যে এরকম একটা নির্বাচন পৃথিবীর ইতিহাসে আছে বলে আমার কাছে অন্তত মনে হয় না। এবং এই ধরনের নির্বাচন করার পরেও এই আইন দিয়েই এখনকার যে সিইসি উনি নিয়োগ পেয়েছেন এবং অন্যান্য কমিশনারও নিয়োগ পেয়েছেন। এবং মজার ব্যাপার এই যে এই আইনটি বাতিল করার জন্য বিএনপির 31 দফাতে দাবি ছিল, কিন্তু আমরা যতটুকু জেনেছি সিইসি যখন নিয়োগ হয় তখন কমিশনার নিয়োগের ব্যাপারে যে সুপারিশমালা, যে নামের সুপারিশমালা, সেখানে বিএনপির অংশগ্রহণ ছিল। তো এই সব কিছু বিবেচনায় এবং তার থেকে শুরু করে মানে এই তখন নাগরিক কমিটি ছিল, তখন আমাদের পার্টি তখন হয়নি, তখনই আমরা প্রতিবাদ জানিয়েছিলাম। তারপর থেকে শুরু করে এখন পর্যন্ত নির্বাচন কমিশন ক্রমাগত সংস্কারবিহীন এক ধরনের নিজের মতো করে চলার সিদ্ধান্ত নিয়েছে। এখন একটা অন্তর্বর্তীকালীন সরকার আছে, এখানে তো কোনো একটা পলিটিক্যাল পার্টি না। কোন পার্টি বা কার এত সাহসে তারা এই কাজগুলো করছে এটা আমাদের কাছে বোধগম্য না। এবং আরেকটা জিনিস বলি যে নির্বাচন কমিশন, যে সংস্কার কমিশন যেটা হয়েছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন, তাদের তো একটা অথরিটি আছে, তাদেরকে তো একটা দায়িত্ব দেওয়া হয়েছে। খুব মানে সারপ্রাইজিংলি আমরা ওয়ান ফাইন মর্নিং দেখলাম যে নির্বাচন কমিশনের নিয়োগ হয়ে যাচ্ছে। কিন্তু এই বিষয়ে যখন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম চৌধুরীকে মজুমদারকে জিজ্ঞেস করা হয়, উনি বলেছেন আমাদের সাথে কোনো আলাপ করা হয়নি। তাহলে আপনি দেখেন যে আপনি একটা ব্যবস্থা সংস্কার কমিশন করলেন কিন্তু তাদেরকে কোনো অথরাইজেশন দিলেন না, এবং অথরাইজেশন না দিয়ে তাদেরকে উপেক্ষা করে তাদের মতামতের কোনো তোয়াক্কা না করে আপনি একটা নির্বাচন কমিশনের নিয়োগ দিয়ে দিচ্ছেন। তার মানে খুব পরিষ্কারভাবে পুরো দেশটাকে, যেমন থিওরিটিক্যালি আমরা দেখেছি যে আমরা যখন প্র্যাগমেটিকলি দেখেছি এক্সিকিউটিভ থেকে একদম পুরোপুরি নির্বাচনের দিকে ঠেলে নিয়ে দেওয়া হলো পুরো দেশটাকে, এবং মানে নির্বাচন ছাড়া বাংলাদেশের কোনো কথাই হবে না নির্বাচনের টাইম ব্যতীত। এটা আমরা যেমন দেখলাম, একই সাথে আমরা দেখলাম এই যে বিভিন্ন ধরনের পোস্টিংয়ের ক্ষেত্রে নির্বাচন কমিশনটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু কিছু মানুষের কাছে, এটাই গুরুত্বপূর্ণ হয়ে যেতে দেখলাম। নির্বাচন কমিশনটা তার যত ধরনের বৈধতা আছে সব কিছু হারিয়েছে আমাদের শাপলা প্রতীক মানে এই প্রসঙ্গ আসার আগেই। কিন্তু শাপলা প্রতীকের ক্ষেত্রে আমরা দল হিসেবে আমার নিজের একটা বড় অভিজ্ঞতা হয়েছে যে এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আসলে এনসিপি অ্যাজ এ পার্টি তার রূপটা কি, এবং এনসিপিকে তার আসলে একটা নতুন রাজনৈতিক দল, একটা তরুণদের রাজনৈতিক একটা সম্ভাবনাময় রাজনৈতিক দল, এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। একটা সম্ভাবনাকে কিভাবে মেরে ফেলতে হয়, একটা সম্ভাবনাকে কিভাবে আটকে ফেলতে হয়, কিভাবে হত্যা করতে হয়, সেটার পুরো প্রকল্প এই সরকারের আমলে চলছে, এবং নির্বাচন কমিশন সেটার এক ধরনের ভ্যানগার্ড হিসেবে আবির্ভাব হয়েছে আমার কাছে মনে হচ্ছে। আমি এই জায়গার একটা প্রশ্ন করব, আমি পরের দিকে আমি একটু জুলাই সনদ নিয়ে আলাপ করতে চাই। জুলাই সনদ এখন আগামী নির্বাচনকে কেন্দ্র করে জুলাই সনদ সবচেয়ে আলোচিত একটা ঐক্যবদ্ধ সনদ, যদি আমরা বলি একটা পিস অফ পেপারস উইথ সাম লাইন্স। এই জুলাই সনদে বিএনপির অনেকগুলো নোট অফ ডিসেন্ট আছে। জুলাই সনদটা 17 তারিখ স্বাক্ষর হবে। যদি এই নোট অফ ডিসেন্টগুলো সহ জুলাই সনদটা স্বাক্ষর হয়, মানে জুলাই সনদের ফিউচার আপনি কি দেখেন? দেখেন, একজন রাজনীতিবিদ হিসেবে আমাকে অন্তত আশাবাদ ব্যক্ত করতে হবে, কিন্তু একজন গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী একজন মানুষ হিসেবে আশাবাদটা আসলে এভাবে করা যাচ্ছে না। দুইটা পার্টে বলি, দুইটাই ব্যাখ্যা করি। এক হচ্ছে যে এখানে একটা প্রোক্লামেশনের আলাপটা এখন আবার তুলতে হবে, কারণ ঘোষণাপত্র যেভাবে হয়েছে আপনারা সবাই দেখেছেন, মানে জুলাই প্রোক্লেমেশন যেটা সকল দলকে সাথে নিয়ে করবে, অমুক তমুক অনেক কিছু প্রমিস করলো, এবং আমরা 31 ডিসেম্বর কিন্তু সকলে মিলে এটা দিয়ে দেওয়ার একটা অ্যাটেম্পটও নিয়েছিলাম, আমাদেরকে প্রতিহত করা হলো, বলা হলো সরকারের পক্ষ থেকে 15 দিনের মধ্যে সেটা করা হবে, কিন্তু 15 দিনের মধ্যে করা হলো না। তারপরে আবার যখন এই প্রসঙ্গটা উঠতে শুরু করলো তখন গিয়ে আবার প্রোক্লামেশনকে দেওয়া হলো। এখন প্রোক্লামেশন দেওয়ার ব্যাপারে আমি রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলেছি, বেশিরভাগ রাজনৈতিক দলে আসলে কিছু জানতো না, এটা একদম লাস্ট যে ড্রাফটটা লাস্ট কি হতে যাচ্ছে এটা কেউ জানতো না, অনেক কিছু এডিট হয়েছে, অনেক কিছু, এগুলোর ব্যাপারে পরিষ্কার কোনো আলোচনা ছিল না। এবং ঘোষণাপত্রের যে লিটারেলি যেই ইয়াটা, মানে এটার যে আবহ, এটার যে আধ্যাত্মিক মর্যাদা, এই জিনিসটা আসলে মিসিং। বরঞ্চ এটা একটা পলিটিক্যাল ডকুমেন্ট হিসেবেও যে আপনি ইতিহাসে রেখে দিবেন সেই মর্যাদা এটা অর্জন করেছে কিনা এটা বলা মুশকিল।
আমরা আমাদের জায়গা থেকে বলেছি, অনেকগুলো জায়গায় ইতিহাসের অনেকগুলো পর্যায়ে এখানে উল্লেখ করা মিসিং ছিল, বরঞ্চ কিছু দলীয় বিষয় এখানে উঠে এসেছে যেটা আসলে আমাদের ইতিহাসের জন্য কতটুকু প্রাসঙ্গিক বা এই মুহূর্তে জুলাই প্রোক্লামেশনের ভার গাম্ভীর্য রক্ষায় কতটুকু প্রাসঙ্গিক এটা বলা অপেক্ষা রাখে। এবং তারপরে প্রোক্লামেশনের পরে যখন জুলাই সনদের প্রসঙ্গ আসে তখন কিন্তু আমরা একেবারে ছাড় দেব না এই ধরনের মনোবৃত্তি আমাদের আছে। কারণ ঠিক আছে, ওইটা একটা মানে এটা একটা পলিটিক্যাল ডকুমেন্ট বা ওইটা একটা ডকুমেন্ট মাত্র, কিন্তু জুলাই সনদটা আসলে প্র্যাগমেটিক ডকুমেন্ট এবং এটার আপনার একটা লিগালাইজড ডকুমেন্ট হওয়া উচিত। যদি না হয় তাহলে এই যে ঐকমত্য কমিশন একেবারে গত 8 মাস 9 মাস, আমি যদি ভুল করে না থাকি 10 মাসের মতো সময়ে তারা যে আলোচনাগুলো করলো, এটার ফলটা কি? আমার এখন এসে আমার কাছে মনে হয় যে যেই সময়টা আসলে ব্যয় করা হয়েছে এতগুলো পলিটিক্যাল পার্টিকে একসাথে নিয়ে বসে, সেই সময়টা আসলে যতটুকু নিয়ে আসতে পারতো বাংলাদেশের জন্য তার তার 2% কি অ্যাচিভ হয়েছে কিনা আমার মাঝে মাঝে সন্দেহ হয়। এবং এই 2% এখন হুমকির মুখে। কারণ সবচেয়ে বড় দল বিএনপি, সবচেয়ে বড় দলের সবচেয়ে বড় থ্রেট তারা যেটা দেন সেটা হচ্ছে মাঠে তারা মোবিলাইজ করবেন, মাঠের পাওয়ার তাদের সাথে, এবং জনগণ তাদের সাথে আছে। এবং সবগুলো পলিটিক্যাল পার্টিরই একটা করে জনগণ থাকে আর কি। এই জনগণ কোথায় থাকে, কীভাবে থাকে, এটা আরেকটা বিষয়। কিন্তু এই পলিটিক্যাল পার্টিগুলো যখন একসাথে বসছে, আরও চাইলে তারা অনেক কিছু নিয়ে আলাপ করতে পারতেন, কিন্তু আমরা দেখলাম সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো তো নোট অফ ডিসেন্ট। এখন হোয়াট ইজ গোয়িং টু বি দ্য ফেট অফ দ্য নোট অফ ডিসেন্ট, এটা তো ক্লিয়ার না। ঐকমত্য কমিশন নিজেই কনফিউজড, তারা বলতে পারছেন না। এখন সেক্ষেত্রে যদি এমন হয় যে নোট অফ ডিসেন্ট সহই জুলাই সনদের গণভোটে যাচ্ছে, এটা তো কোনো মিনিংই তৈরি করে না। আপনি যেটা নিয়ে নিজে শিওর না, আপনি যে মানে গবেষণা করে যে এটার ব্যাপারে আপনি নিজেই শিওর হতে পারছেন না, সেই জিনিসটা আপনি পাবলিকের কাছে থেকে কিভাবে শিওর হবেন? আমার কাছে পুরো জিনিসটা একটা প্রকল্পটা আমার কাছে মনে হচ্ছে ঐকমত্য কমিশন এখন এসে হাল ছেড়ে দিয়েছেন। তারা মোটামুটি হয়তো চেয়েছিলেন যে আচ্ছা জুলাই সনদটা কোনো মতে হয়ে যাক, আমরা আমাদের দায়িত্বটা পালন করি, এই ক্যাচালের মধ্যে আমরা থাকবো না, এটা পলিটিক্যাল পার্টিগুলো রাজনৈতিকভাবে মীমাংসাগুলো, হুইচ ইজ ওয়েল অ্যান্ড গুড। মানে ইন্টেনশনের জায়গা থেকে এটা খুব খারাপ না, কিন্তু এটা বিপ্লবীও না। এবং এটা গণপ্রস্থানের স্পিরিটটাকে ধারণ করে এই মনস্তত্ত্বটা আসে নাই। তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে এই যে নোট অফ ডিসেন্টগুলোর ব্যাপারে ঐকমত্য কমিশনকে অবশ্যই ক্লিয়ার করতে হবে, এগুলো কি থাকবে নাকি থাকবে না, থাকলে কয়টা থাকবে। এবং এই নোট অফ ডিসেন্ট ধরেন এখানে দুইটা ভাগে কিন্তু নোট অফ ডিসেন্টকে দেখা যায়। এক, আমরা একটা ফোরামে বসেছি, আপনি একমাত্র ব্যক্তি যিনি একটা মানে যে সিদ্ধান্তটা আমরা নিতে যাচ্ছি ওই সিদ্ধান্তের ব্যাপারে আপনি মনে করেন না ওটা সঠিক, কিন্তু ফোরামে বাকি সবাই মনে করে। তখন আমরা যেটা করতে পারি, আপনি বললেন যে আপনারা সিদ্ধান্ত নিয়ে নেন, কিন্তু এটার ব্যাপারে আমার নোট অফ ডিসেন্ট যে আছে এটা আপনারা মনে রাখবেন। তারপরে ব্যাপারটা কি হয়, যখন ওই ঘটনাটা আমরা যে সিদ্ধান্তটা নিলাম সেটা যখন ভুল হয় তখন আপনি বলবেন আই টোল্ড ইউ সো, এই তো নোট অফ ডিসেন্ট। এইটা একটা ভাবে দেখা যায়। আরেকটা ভাবে দেখা যায় যে যেটা সালাউদ্দিন সাহেব ঐকমত্য কমিশনে ব্যাখ্যাটা করেছেন, তাদের ব্যাখ্যা কিন্তু অন্যরকম। আমি যেটা বললাম এই ব্যাখ্যার সাথে এটা সামঞ্জস্যপূর্ণ না। ওনাদের ব্যাখ্যাটা হচ্ছে যে নোট অফ ডিসেন্ট যেসব বিষয়ে আছে ওইসব বিষয়ে নির্বাচিত সরকার সিদ্ধান্ত নিবে, এটা তাদের সিদ্ধান্ত, এটা বিএনপির সিদ্ধান্ত। কিন্তু যদি বিএনপির সিদ্ধান্ত হয় তাহলে তো এগুলো নিয়ে এত আলাপ করার দরকার ছিল না। এখানে খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা পয়েন্ট আছে। আপনার তত্ত্বাবধায়ক সরকার কিভাবে গঠন করা হবে, তারপর উচ্চকক্ষে পিয়ার এবং নারীদের আসন। আমার কাছে এগুলো 9টা বিষয় নোট অফ ডিসেন্ট আছে, কিন্তু এই 3টা বিষয় আমার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। এবং এর মধ্যে কিছু বিষয় আছে যেগুলো আসলে এই যে সাংবিধানিক প্রতিষ্ঠানের নিয়োগ কিভাবে হবে এগুলো নিয়ে কোনো ধরনের ফয়সালা হয়নি। সো একদম বাংলাদেশকে পরিবর্তন করার জন্য আপনার তো কিছু জিনিস লাগবে যে জিনিসগুলো নিয়ে আপনি আসলে সামনের ফাইটটা দিতে পারেন। কিন্তু এই যে বেসিক চেঞ্জেসগুলো, যে নর্মস কিংবা ডেমোক্রেসি যেভাবে চলবে, এইগুলো একটা ইলেক্টেড গভর্নমেন্ট এসে সংস্কার করবে, এই যে যুক্তি বিএনপির কিংবা আরও কয়েকটা রাজনৈতিক দল, সেই যুক্তিটাকে কিভাবে ডিফাইন করেন? মানে একটা নির্বাচন হলে নির্বাচিত সরকার যখন জনগণের ম্যান্ডেট পেয়ে সংসদে বসবে, তার দ্বারা কি অনেক বেশি সক্ষম হবেন না তারা এই সংস্কারগুলো করতে কিংবা এই চেঞ্জগুলো আনতে? সরি, না, এটা বাংলাদেশের ইতিহাসে কখনো হয় নাই যে তারা চেঞ্জ করতে সক্ষম হয়। কারণ বাংলাদেশের আপনার নির্বাচনী সিস্টেম এবং পলিটিক্যাল সিস্টেমটার মধ্যে অনেক বেশি গলদ আছে, এবং এই গলদের কারণেই দেখা যায় যে রাজনৈতিক দলগুলো অনেক ক্ষেত্রে বাধা থাকে, ব্যবসায়ীদের কাছে বাধা থাকে, তারপরে নানান ধরনের কর্পোরেশনের কাছে বাধা থাকে, তারপরে তাদের প্রায়র কমিটমেন্ট থাকে নানান কান্ট্রির প্রতি। এগুলোর কারণেই পলিটিক্যাল পার্টিগুলো স্বাধীনভাবে ফাংশন করতে পারে না, এবং তাদের দলের অভ্যন্তরীণ ফাইন্যান্স সিস্টেমের কারণে অভ্যন্তরীণ কিছু সমস্যা থেকে যায়।
তখন দেখা যায় যে পার্টির ভিতরে একটা অংশ চাইলেও আরেকটা অংশ বাধা সৃষ্টি করে, এটা হয়। এখন এই অবস্থা যদি থাকে তাহলে এই গভর্নমেন্টের আমলেই এই বিষয়গুলো সলভ করলে কোনো পলিটিক্যাল পার্টিকে এই সমস্যার মধ্যে পড়তে হতো না। কিন্তু আপনি তো বলছেন এই গভর্নমেন্টও ফাংশন করতে পারছে না স্বাধীনভাবে। এই গভর্নমেন্টটা ফাংশন করতে পারছে না, এটা তো একটা মানে এটা গত 1 বছরের একটা পরিক্রমা বলতে পারেন। এখন আমরা তো প্রথমে আস্থা রেখেছিলাম, আমরা চেয়েছিলাম, আমরা তো এটা কল্পনাও করা যায় না যে 2000 মানুষের লাশের উপর দিয়ে যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে, সেই সরকার কখনো নিজেকে কোনোভাবে মানে এক্সকিউজ দেওয়ার চেষ্টা করবে, এটা তো কেউ মানে প্রথম অবস্থায় ভাবতে পারবে না। এটা তো একদম এত ফার্স্ট গ্লান্স এটা আপনার মাথায় আসবে না। কিন্তু আমরা যখন ডে বাই ডে দেখলাম যে তাদের কমিটমেন্ট মানুষের চেয়ে বেশি তাদের নিজেদের জন্য, এবং অনেক ক্ষেত্রে দেখা গেছে যে তারা নির্দিষ্ট কোনো পলিটিক্যাল পার্টিকে বেশি গুরুত্ব দিচ্ছেন, এবং আপনি দেখবেন যে এই যে যত ধরনের নিয়োগ যা কিছু হয়েছে, মামলা বাণিজ্য যা কিছু হয়েছে, এটা সব কিছুর সাথে জড়িত হচ্ছে বিএনপি এবং জামাত, এই দুইটি বড় রাজনৈতিক দল। এবং এইটা যখন আমরা দেখতে পেলাম তখন আস্তে আস্তে, এবং এটা দেখতে পেয়েছি এবং আমরা অভিযোগ জানাচ্ছি, আমরা এটার প্রতিকার পরিত্রাণ চাচ্ছি, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার যখন এটা দিতে ব্যর্থ হলো, বরঞ্চ ঐকমত্য কমিশনে এটা আরো ক্লিয়ার হয়েছে যে যখন সবাই কথা বলেন সবার শেষে কথা বলেন সালাউদ্দিন আহমেদ। তো ফোরামে আপনি আধা ঘন্টা তর্ক করে একটা বিষয়কে একটা জায়গা পর্যন্ত নিয়ে এসছেন, শেষে উনি যখন কথা বলেন জিনিসটা পুরোই ভেস্তে যায়। এবং বাকি দলগুলো, কিছু দল আছে যারা তাদের একদমই কাছের, এই দলগুলো আবার তার সাথে হ্যাঁ হ্যাঁ আপনি ঠিক বলেছেন এরকম একটা, তো আপনি ফ্লোরে দেখলে মনে হবে খুবই গণতান্ত্রিক উপায়ে মানুষ কথা বলছে, কিন্তু আদতে ব্যাপারটা তা না। এখানে এক ধরনের চাপ দেওয়ার ব্যাপার আছে। তো এই এই যে বিষয়গুলো ঘটেছে ঐকমত্য কমিশনে আমরা খুব একদম ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স করেছি। এনসিপির প্রচুর পরিমাণ ফাইট করতে হয়েছে এই পর্যন্ত নিয়ে আসার জন্য, কিন্তু তারপরে এনসিপি আসলে এই পর্যায়ে নিয়েও সন্তুষ্ট না। আমরা মনে করি আরো দূর পর্যন্ত আমাদের যাওয়ার সক্ষমতা ছিল। কিন্তু আপনি এত হতাশা ব্যক্ত করছেন, আমরা তো গত 1 বছর 1 বছর ধরে শুনলাম এনসিপি হচ্ছে কিংস পার্টি, আপনারা একই সাথে সরকারে এবং বিরোধী দলে আছেন। আপনি বলছেন যে অন্তর্বর্তীকালীন সরকার এনসিপিকে হত্যা করার প্রকল্প নিচ্ছে, কিন্তু আমরা তো ডক্টর ইউনূসকে বলতে শুনেছি যে আপনারা তার নিয়োগকর্তা। মানে তাহলে দেশটা আসলে চালাচ্ছে কে? দেখেন, এখানে প্রথমত আমি হতাশাকে কিভাবে দেখি, আমি কখনোই কোনো কিছু নিয়ে হতাশ হই না। হতাশা তো আমি সবসময় দোয়া করি আমার জন্য যে আল্লাহ আমাকে হতাশা বিব্রত যাতে না করে। তো হতাশ হই না, কারণ হচ্ছে আপনি যখন প্রবলেমগুলো আইডেন্টিফাই করতে পারতেছেন, আপনি তখন হতাশ হবেন কেন? আপনার তো সামনে উপায় আছে, আপনি কি করবেন, সামনে গোল আছে, তাহলে তো হতাশ হওয়ার কোনো দরকার নেই। এখানে হতাশাগ্রস্ত হওয়ার কোনো পরিস্থিতি তৈরি হয় নাই। মানে আপনি পলিটিক্যালি একটা বিষয়কে দেখবেন, বুঝবেন, সেটা নিয়ে কাজ করবেন, সেটা করতেই পারেন আপনি। এখন ডক্টর ইউনূস যেটা বলেছেন যে কাদের কথা বলেছেন, এনসিপির কথা বলেছেন, না, ছাত্রদের কথা বলেছেন, ছাত্ররা আমাদের নিয়োগকর্তা। ছাত্রদের কথা বলেছেন। এনসিপির মধ্যে ছাত্র ছাড়াও অনেকে আছেন যারা পলিটিক্সে অনেক দিন ধরে আছেন, যারা ছাত্রদের থেকে আসলে রানিং ছাত্র ছিলেন না, যারা সমন্বয়কও নন, অনেকেই আছেন, যারা অনেক আগে পড়াশোনা শেষ করেছেন, এখন বিভিন্ন ধরনের পেশার মধ্যে আছেন, যারা পুরনো রাজনীতিবিদ, তারাও আছেন এনসিপিতে। তো এনসিপির কথা তো বলেননি। এনসিপির কথা যদি বলতেন তাহলে আমি আপনার কথাটা মেনে নিতাম। এবং আমরা এখন পর্যন্ত আমরা বারবারই এটা ডিবাঙ্ক করে এসেছি, বারবারই বলেছি। এখন গিয়ে যখন শাপলার বিষয়টা ঘটলো, তখন গিয়ে কিন্তু অনেকেই এখন আর বলতে পারছেন না যে এটা কিংস পার্টি হলে তো শাপলা নিয়ে আমাদের এত খাটনি করা লাগে না, এটা তো এমনিই চলে আসতো। আর এত যে এইটার ব্যাপারে কিন্তু এখন গিয়ে আমরা যে এতদিন ধরে বললাম যে আমরা যদি কোনো মানে সুবিধা নিয়ে থাকি তাহলে আমাদেরকে প্রমাণ করুক, এবং তাহলে আমরা ওইটা করবো না, তাহলে আমাদেরকে কিংস পার্টি বললে আমরা মেনেও নিব। আর বাংলাদেশে কোনটা কিংস পার্টি না? আপনি আমাকে বলেন যে বাংলাদেশে আওয়ামী লীগ থেকে শুরু করে কোন দলটা কিংস পার্টি না? সবকটাই তো কিংস পার্টি। তো আমরাই একমাত্র, আমরা মনে করি যে একমাত্র আমরাই কিংস পার্টির বাইরে একটা জায়গা তৈরি করেছি, এবং এবং যে মূলধারার রাজনীতি, সেখানে তরুণদের একটা উচ্ছ্বাস উদ্দীপনা নিয়ে কাজ করার চেষ্টা করতেছি। তো এই যে সামগ্রিক রাজনৈতিক পরিমণ্ডলে যে একটা গুমট আবহাওয়া, মানে ধরেন প্রধান উপদেষ্টা একাধিকবার বলেছে ফেব্রুয়ারিতে ইলেকশন, মানে বিফোর জুন 26, ঐকমত্য কমিশন হলো, জুলাই সনদ স্বাক্ষর হলো, তারপরও মানুষের মধ্যে এই ভাবনা কেন, আচ্ছা ইলেকশন কি হবে, এই প্রশ্নটা তো আপনি শুনেছেন নিশ্চয়ই। মানে কেন এইরকম একটা শঙ্কা মানুষের মধ্যে জাগে? প্রতিদিন অন্তত 25 বার করে উত্তরটা দিতে হয় যে ইলেকশন কি হবে কিনা। ইলেকশন নিয়ে তো কোনো সন্দেহ নেই, ইলেকশন তো হবেই। ইলেকশন তো খুব গুরুত্বপূর্ণ বিষয়, এবং যখন আপনি 15 বছর মানুষকে বিরত রাখেন, তার একমাত্র গণতান্ত্রিক এক্সপ্রেশন ভোট, একমাত্র, তাকে আর কিচ্ছু দেয় না এই রাষ্ট্র।
একমাত্র এই যে এখানে একটু দাগ দেয় আর একটা টিক মার্ক দেয় বা টিপস, এইটাই একমাত্র তার গণতান্ত্রিক এক্সপ্রেশন, নাথিং এলস। এই একটা জিনিস যখন শেখ হাসিনা কেড়ে নিছে, তো এটা কবে হবে এটা তো মানুষের একটা আকাঙ্ক্ষা থাকে। তো আমাদেরও কিন্তু একটা আকাঙ্ক্ষা আছে। দেখেন আমরা নতুন রাজনীতি করতে আসছি, আমাদের কিন্তু অনেক কিছু কাঠখড় পোড়াতেও হচ্ছে, যে আমাদের কোনো পলিটিক্যাল ফ্যামিলি থেকে আমরা আসি নাই। বেশিরভাগ আমাদের পুরো পার্টির মধ্যে আপনি 90% বলতে পারবেন যে নন পলিটিক্যাল ফ্যামিলি, এবং কিছু ক্ষেত্রে অ্যাপলিটিক্যাল ফ্যামিলি, যে জীবনে পলিটিক্সের নাম শুনলে আটকে উঠে বাপ মা, এরকম টাইপের ফ্যামিলি থেকেও আসছে। আমরা পলিটিক্স করতে আসছি, আমরা চাই যে আমাদের তো ওই আনন্দটা আমরা ফিল করতে চাই, যে মানুষ আমাদেরকে চায় একটা জায়গায়, সেই আনন্দটা আমরা ফিল করতে চাই। এই আকাঙ্ক্ষা কিন্তু আমাদেরও আছে। এই জন্যই দেখবেন যে নাগরিক কমিটি থেকে শুরু করে পার্টি হওয়া পর্যন্ত এখন পর্যন্ত আমরা কখনোই ফেব্রুয়ারির ইলেকশন না জুনের ইলেকশন না ডিসেম্বরের ইলেকশন কোনো কিছু নিয়ে আমরা কখনোই আপত্তি জানাইনি। আমরা বলছি আপনি সংস্কার কতটুকু করছেন, আপনি বিচার কতটুকু করছেন, এবং আপনি যে নির্বাচনের দিকে যাবেন, আমাদের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর কি অবস্থা, প্রশ্নগুলো তো এখানে। আপনাদের এই চাওয়াগুলো পূরণ হবে মনে হয়? হাইপোথেটিক্যালি যদি ধরেই নেই যে ফেব্রুয়ারিতে ইলেকশন এবং এখন হচ্ছে অক্টোবর, এই নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি 4 মাস, এর মধ্যে কি আপনাদের যে সংস্কারগুলো, যে প্রত্যাশাগুলো আপনারা রাখেন, সবকিছু হবে? না, এখন আর সুযোগ খুব কম। আমার কাছে মনে হয় যে যদি একটা জিনিস হচ্ছে, আপনি যদি বাইন্ডিংস না থাকতো সরকারের উপরে, পলিটিক্যাল দলগুলোর দখল না থাকতো, বিএনপি জামাতের আধিপত্য না থাকতো সচিবালয় মন্ত্রণালয়ে, যদি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে তাদের আধিপত্য না থাকতো, তাহলে গিয়ে আরও নানান প্রতিষ্ঠানে, সব প্রতিষ্ঠানেই তাদের আধিপত্য। তো এই আধিপত্যগুলো না থাকলে আমি বলতাম যে ঠিক আছে 4 মাসে ওকে, যদি মানে খুব ফাস্ট কাজ করে, রাত জেগে কাজ করে, আর যদি ওই যে 30 দিনের মধ্যে হচ্ছে 25 দিন ওদের সরকারি বন্ধ থাকে, 5 দিন কার্য দিবস, এই টাইপের সিস্টেম থেকে বের হয়ে যদি রাত দিন কাজ করতো, তাহলে আসলেই মানে পরিবর্তনটা সম্ভব। কিন্তু আমার কাছে এখন আর আমি এটা ফিজিবল দেখি না যে সংস্কার পুরোপুরি হবে, এবং আমার কাছে মনে হচ্ছে না যে নির্বাচনের জন্য অন্তত যেগুলো জরুরি সংস্কার, আপনি দেখেন না পুলিশ সংস্কার কমিশনের কি অবস্থা করছে, এবং পুলিশ সংস্কার কমিশনের পুরো দায়িত্বটা যার ঘাড়ে দেওয়া হলো, সরফরাজ খান, উনি আসলে নিজে একটা কমিশনের দায়িত্ব নিলেন। মানুষ তো আসলে কি করে, মানুষ যদি নিজে ডেভেলপমেন্ট চায়, সেক্ষেত্রে তো আমি আমার কাজটা বড় করে বলবো, ওনার ততটুকু আর্জ পর্যন্ত আমরা দেখিনি। এবং এনসিপিকে শেষ পর্যন্ত আর না পারতে একদিন ঐকমত্য কমিশনে তাদের বলতে হয়েছে যে পুলিশ সংস্কার নিয়ে আমরা আলাপ করতে চাই। পরে এটা সবাই মিলে আলাপ টালাপ করে বললো এটা যাই এই সংস্কার আসছে, কমিশনের প্রস্তাবনা আসছে, এটা ইলেক্টেড গভর্নমেন্ট দেখবে। মানে আপনার পুলিশ, মানে পুলিশের মাধ্যমে তো পুরো ত্রাসটা সঞ্চার হয়েছে, আপনার কাঠামোবদ্ধ সন্ত্রাস যাকে বলে, উইথ দ্য হেল্প অফ দ্য স্টেট অর্গানাইজেশন। আবার এই পুলিশকেই তো আগামী নির্বাচনের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হবে। এটাতেই তো আসছি যে আপনি নির্বাচনের ব্যাপারে আমি যে মন্তব্য করব, নির্বাচনের ব্যাপারে আমি যে উৎসাহ দেখাবো, আমি যে মানুষকে বলবো আপনারা ভোট দিতে আসেন, আমি কিসের ভরসায় বলবো? এখন এই পুলিশ কি আসলে আগের পুলিশের চেয়ে উন্নত হয়েছে? কালকেও তো পরশুদিনও তো আমাদের শিক্ষকদের গায়ে হাত তুলছে। তাহলে টেম্পার যদি এই অবস্থা থাকে, তারপরে দেখলাম যে কিছু ইউনিফর্ম চেঞ্জের কথা আসলো, এবং সেখানেই শেষ। কিছু হইলেই নাম পরিবর্তন, ইউনিফর্ম চেঞ্জ, এটাই হচ্ছে তাদের সংস্কারের সর্বোচ্চ ধারণা। কিন্তু মোটা দাগে দলীয়ভাবে যে পুলিশদেরকে ব্যবহার করেন, পুলিশদের একটা 9 দফাও ছিল, এবং দফাগুলো আমার কাছে যৌক্তিক মনে হয়েছে, যে তারা দলীয়ভাবে ব্যবহৃত হতে চান না, তারা বেতন কাঠামো ঠিক হোক এটা চান, তারা অমানবিক পরিবেশে তাদের থাকতে হয় এই জিনিসগুলো ঠিক করতে চান। এগুলো আমার কাছে এখন এসে বলাটা একটু মানে আমার কাছে মনে হয়েছে যে এখন এসে বলতেছেন কেন, একটু 15 বছর বলেন নাই, তারপরেও কিন্তু এটা প্রগ্রেস যে ওনার বলতেছেন, তার মানে এই সমস্যাগুলো তো আছে বিভিন্ন লেভেলে। এই যে নানান জায়গায় রাজনৈতিক দলগুলোর আধিপত্যের কথা বলছেন, আবার সরকারে যারা আছেন, উপদেষ্টা যারা আছেন, তাদের কি এখানে রোল নাই? আমরা তো শুনছি আপনাদের একজন নেতা বলেছেন সেই অনেক উপদেষ্টা সেফ এক্সিট চান, মানে সেই সেফ এক্সিটের ইস্যু নিয়েও অনেক আলোচনা হয়েছে। মানে সেফ এক্সিট কেন লাগবে তাদের? মানে তাদের সাথে কি রাজনৈতিক দলগুলোর কোনো নেগোসিয়েশন হয়েছে বলে মনে হয় আপনাদের? দেখেন, এটা তো যে কেউ বলে নাই, যে কোনো নেতা বলে নাই, এটা বলছে নাহিদ ইসলাম। নাহিদ ইসলাম কে? নাহিদ ইসলাম হচ্ছে গণ অভ্যুত্থানে যে আপোষ করলে পুরো অভ্যুত্থান আপোষ হয়ে যেত সে। নাহিদ ইসলাম সে এক দফা ঘোষণা করছে এবং স্পষ্টভাবে বলছে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ, যেটাকে এক দফা বানানো হয়েছে শেখ হাসিনার পতন। দ্যাট ইজ নট দ্য কেস। উনি স্পষ্ট বলছেন ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত কায়েম করতে হবে, এটা হচ্ছে এক দফা। তাহলে এই যে ওনার মুখ থেকে, এবং উনি তো সরকারে ছিলেন, উনি যখন বলছেন এই কথাগুলো,
তখন অবশ্যই তার কাছ থেকে আমরা আরো বাড়তি ইনফরমেশন আশা করি, এবং আপনাদের মতো আমরাও জানতে চাই যে উনি আসলে কি কি লক্ষ্য করেছেন মানে সরকারে। এবং আমরা এখন রাজনৈতিক দল হিসেবে কোনো কিছু মন্তব্য করাই একটা দলীয় পজিশন হিসেবে বিবেচনা করা হয়। আমার কাছে নাহিদ ইসলামের বক্তব্য এটা শুধু একটা পার্টির আহ্বায়ক বা প্রেসিডেন্ট হিসেবে তার মন্তব্য, আমি এটা দেখিনি। কারণ একজন পার্টির আহ্বায়ক তো সবসময় মন্ত্রী অবস্থায় কি করতেন এগুলো বলেন না। তো উনি মন্ত্রী হওয়ার পরে তার যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার নতিজায় উনি কিন্তু বলছেন যে এই বিষয়গুলো উনি দেখেছেন, এই মানে জিনিসগুলো ঠিক হয়নি, ভুল হয়েছে, বিশ্বাস করা ভুল ছিল। এখন কেন এই বিশ্বাস করা ভুল ছিল এটা উনি আরেকটু ব্যাখ্যা নিশ্চয়ই অল্প সময়ের মধ্যেই করবেন। তবে আমরা যেটা কাজ করতে গিয়ে লক্ষ্য করেছি, যখন কোনো সমস্যা, যখন কোনো মানুষের যে অভাব অভিযোগ আছে এগুলো ডিল করার জন্য বা এগুলো পূরণ করার জন্য বা এই বিষয়গুলো সমাধান করার জন্য আমরা সরকারের সাথে যোগাযোগের চেষ্টা করি। আমরা যোগাযোগ করলে যতটা না আমরা অ্যাক্সেস পাই, যতটা না আমাদেরকে মানে ওই ওই জায়গাটা বা সম্মান বা রাজনৈতিক দলের মর্যাদাটা দেওয়া হয়, তার চেয়ে বেশি মর্যাদা তো বিএনপি জামাত পাচ্ছে। এবং তারা কিন্তু এই পুরো প্রশাসনের আপনি যদি দেখেন যে একটু খোঁজ করে নিলেই দেখা যাবে যে ভূতাপেক্ষ সচিব যারা নিয়োগ হয়েছেন তারা কারা। এবং আপনি যদি দেখেন আমাদের এলাকায় 64 জেলার ডিসি যারা, তাদের পরিচয় কি, তারা কিভাবে সুপারিশ প্রাপ্ত হয়েছেন। আমি অনেক আগেই বলেছি যে যারা যেখানে নিয়োগ হয়েছেন এটা পাবলিকেরও এই শ্বেতপত্র তৈরি করা উচিত, যে এরা কিভাবে নিয়োগ হয়েছেন, কাদেরকে, লোকাল লোকজন সবাই চিনে এরা কে কিভাবে আসছে। সো এই জিনিসগুলো ওপেন হয়ে গেলে দেখবেন যে আসলে মানে তারা পুরো সিস্টেমটাকে কিভাবে গ্রাস করেছেন এটার একটা সচিত্র প্রতিবেদন আপনি পাবেন। আমরা একদম শেষ করব। আপনি বলছিলেন যে সেই এক দফা হচ্ছে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন বন্দোবস্ত, নতুন রাজনীতির বন্দোবস্ত কায়েম করা। আমি ধরে নিলাম ইলেকশন তো আসলে হবেই, কোনো না কোনো একটা সময় তো হবেই। সেই ইলেকশনে এনসিপির রাজনৈতিক ভবিষ্যৎ কি দেখেন? মানে আপনি নিজে কি সংসদ সদস্য নির্বাচন করবেন, কিংবা এনসিপি সবকিছু পরে যখন নির্বাচনে অংশ নেবে এনসিপির অবস্থান কি দেখেন আগামী সংসদে? আমি দুইটা সিনারিও দেখি। এক হচ্ছে যে এনসিপি ল্যান্ডস্লাইড ভিক্টোরিতে আসবে, তার জোট বা তার সিঙ্গেল যেভাবে ইলেকশন করুক ল্যান্ডস্লাইড ভিক্টোরি। এনসিপি কি একক নির্বাচন করবে না জোটবদ্ধ নির্বাচন করবে, মানে ভাবনা কি আছে আর কি? মানে এটা এখনো পুরোপুরি ডিসাইড হয় নাই, তবে আমরা একক সক্ষমতা অর্জনের জন্য এই চেষ্টা করে যাচ্ছি। এটা আমাদের পার্টির জন্য ভবিষ্যতে ভালো হবে এটা মনে করি আমরা। আর জোটগতভাবেও কোনো অসুবিধা নাই, তবে এনসিপির নিজস্ব বলয় তৈরি করার পরিকল্পনা আছে, যেগুলো প্রাক্তন বলয়, যেগুলো কাজ করে না, অলরেডি মানুষ দেখে অভ্যস্ত, যেগুলো ফ্যাসিবাদ তাড়াতে পারে নাই, সেই ধরনের বলয় গিয়ে নিজেদের ক্রেডিবিলিটি নষ্ট করার কোনো মানে হয় না। আর দ্বিতীয়ত আপনি যেটা বললেন যে আমি এক দেখি যে ল্যান্ডস্লাইড ভিক্টোরি দেখি এনসিপির, দুই দেখি যে এনসিপি তার যে আসল যে বিপ্লবী ক্যারেক্টার, তার যে মানুষের প্রতি আসল কমিটমেন্টের জায়গা, সেটাকে ভোটের শুধুমাত্র নির্বাচন এবং ভোট এটার মধ্যে সীমাবদ্ধ না রেখে আরও বড় পরিসরে তার যে রাজনৈতিক প্রস্তাবনা এবং রাষ্ট্রকল্প সেটা নিয়ে কাজ করতে পারবে এবং পুরোপুরি বিপ্লবী চরিত্র ধারণ করতে পারবে। সামান্থা, আপনি এত ভালো বলেন, আপনার সাথে আসলে আরো অনেক লম্বা সময় নিয়ে আলাপ করতে হবে। আগাম আমন্ত্রণ জানিয়ে রাখলাম আরেকদিন এই নিউজ এন্ড নয়েজে আসার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ, অনেকগুলো বিষয়ে মন্তব্য করেছেন। প্রিয় দর্শক, আপনারা কি মনে করেন জাতীয় নাগরিক পার্টির যে প্রত্যাশাগুলো সেগুলো পূরণ হয়ে আগামী নির্বাচন হবে, অথবা এবং একই সাথে এই প্রত্যাশাগুলো আপনারাও প্রত্যাশা করেন কিনা জানান আমাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলোতে, কারণ আমরা চাই কথা চলুক।